সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর আশিস রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং সেই সাথে খুব ভালোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলছো। শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসের আজকের আয়োজনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দিনলিপি লেখার নিয়ম নিয়ে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে দিনলিপি লেখার নিয়ম। আমরা প্রতিদিন নানা রকম ঘটনার সম্মুখীন হচ্ছি। তো এই ঘটনাগুলোকে যখন আমরা লিখে রাখার চেষ্টা করি, ঘটনার ধারাবাহিক বিবরণ দিয়ে লিখে রাখার চেষ্টা করি, তখন কিন্তু আমরা সেটাকে দিনলিপি বলছি। দিনলিপি ইংরেজি ডায়েরি শব্দের বাংলা হচ্ছে দিনলিপি। তো আমরা অনেকেই কিন্তু এই ডায়েরির সঙ্গে পরিচিত। আমরা অনেকেই ডায়েরি লিখি, অর্থাৎ দিনলিপি আমরা লিখি, কিন্তু বুঝতে পারি না যে ডায়েরির বাংলা দিনলিপি। তো আজকে আমরা দেখব যে দিনলিপি লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আজকে আমরা দেখব। প্রত্যেকটি জিনিসের লেখার কিন্তু কিছু নিয়ম আছে। তো একইভাবে দিনলিপি লেখার ক্ষেত্রেও কিছু নিয়ম অনুসরণ করে দিনলিপি লিখতে হয়। তো সেই বিষয়গুলো দেখব। তো মানুষ সামাজিক জীব হিসেবে মানুষকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, বিচিত্র মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, নানা রকম ঘটনার সম্মুখীন হতে হয়। এছাড়াও মানুষের কিছু ব্যক্তিগত অনুভূতি কিন্তু কাজ করে। আর সেই অনুভূতিগুলোকে যখন মানুষ লিখে রাখার জন্য, অর্থাৎ শিক্ষিত এবং সচেতন ব্যক্তিরা সেগুলোকে দীর্ঘস্থায়ী করার জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য লিখে রাখে, আর সেটাকেই বলা হচ্ছে দিনলিপি। দিনলিপি লেখা অনেকটা ভালো অভ্যাস। এর মধ্য দিয়ে লেখকের দক্ষতা এবং মেধার পরিচয় পাওয়া যায়। তো দিনলিপি, শিক্ষার্থীরা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে যে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, দিনলিপি লেখার মধ্য দিয়ে লেখকের সৃজনী ক্ষমতা বৃদ্ধি পায়। সারাদিনের ঘটনাকে ধারাবাহিকভাবে উপস্থাপনের মাধ্যমে লেখকের শিল্প শৈলীর বিকাশও ঘটে। ঠিক আছে? তো তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছ, অনেক কাজ করছো, অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হচ্ছে তোমাদের। কখনো হয়তোবা ঘুরতে গেছো, কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেছো, অথবা কোনো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কোনো জায়গায় গেছো, অথবা কোনো নদীর ধারে গেছো, সেখানকার মুগ্ধ বাতাস, নির্মল বাতাস তোমাকে মুগ্ধ করেছে। তো এরকম শীতের একটা সকাল, শীতের সকালে মানে দেখছো শীতের সকালবেলার একটা যে অনুভূতি, সেটাকে তুমি লিখে রাখার চেষ্টা করছো। ঠিক আছে? আমার দেখে গেছে যে তুমি কলেজে যেদিন প্রথম ভর্তি হয়েছো, সেদিনের যে তোমার সেই দিনটার কথা তুমি লিখে রাখার জন্য তুমি ডায়েরি লিখছো, সেটা কিন্তু তোমরা লিখছোই। প্রতিদিন এরকম নানা রকম ঘটনার সঙ্গে কিন্তু তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তোমরা নানা রকম ঘটনার সম্মুখীন হচ্ছ। তো এই জিনিসগুলোকেই কিন্তু হচ্ছে আমরা লিখে রাখি। তো এই লিখে রাখার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো দেখব। তো প্রথমে আমরা দেখি, ওকে, দিনলিপি লিখতে গিয়ে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো, আমাদের বিখ্যাত 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 ব্যক্তিত্বরা, কবি সাহিত্যিকরা কিন্তু এরকম দিনলিপি লিখে গেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জাপান যাত্রী লিখেছেন, এটি কিন্তু একটি দিনলিপি। তারপরে যদি দেখি জাহানারা ইমাম কিন্তু লিখেছেন ৭১-এর দিনগুলি। তারপরে সুফিয়া কামাল লিখেছে ৭১-এর ডায়েরি। তো এইরকম এই যে আজকের দিনলিপিগুলো পরবর্তীতে কিন্তু ব্যক্তিগত সম্পদে পরিণত হয়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রী, এটি হচ্ছে তিনি দিনলিপি লিখে লিখে এটি লিখেছেন। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, ৭১ সালে যে ঘটনাবহুল যে দিনগুলো তিনি লিখে রেখেছেন, এগুলো আজকে তার একটা ব্যক্তিগত সম্পদ হয়ে গেছে। তিনি নাই, কিন্তু তার সেই দিনের কথাগুলো কিন্তু এখনও আমরা পাচ্ছি। তো তোমরা যদি এভাবে দিনলিপি লিখে রাখো, তো তোমাদের দিনলিপিগুলো একদিন তোমরা যদি বিখ্যাত হয়ে ওঠো, তোমার দিনলিপিগুলো এরকম বিখ্যাত হয়ে উঠবে, আর সেটা তোমার ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। তো দিনলিপি লিখতে গিয়ে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো, বাম দিকে
বাম দিকে লিখতে হবে, প্রথমেই খাতার উপরে বাম দিকে লিখতে হবে তারিখ, বার, সময়, স্থান। তাহলে দিনলিপি লিখতে গিয়ে প্রথমে আমাদের খাতার উপরে বাম দিকে আমরা যেভাবে আবেদনপত্র লিখি বাম দিক থেকে, ঠিক উপরে তারিখ, বার, সময় এবং স্থান লিখতে হবে। ওকে, তারপরে দিনলিপি লিখতে হবে উত্তম পুরুষে। দিনলিপি লিখতে হবে, দিনলিপি উত্তম পুরুষে লিখতে হবে। অর্থাৎ আমি আমার কথাগুলো, আমি যে ঘটনার সম্মুখীন হচ্ছি সেই ঘটনাগুলোকে আমি কিন্তু লিখে রাখার চেষ্টা করছি পরবর্তী প্রজন্মকে জানার জন্য, অথবা ঠিক আছে, অথবা সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কিন্তু লিখছি। তো এই ঘটনা কিন্তু আমার মুখ থেকে, অর্থাৎ যিনি লিখছেন তার জবানিতেই কিন্তু উল্লেখ হবে। তার জবানিতে উল্লেখ হওয়া মানে হচ্ছে উত্তম পুরুষে সেটি লিখতে হবে। ঠিক আছে, যেমন আমরা প্রতিবেদন লিখতে গিয়ে দেখেছিলাম যে সেখানে উত্তম পুরুষের ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমরা এই ধরনের কথা লেখা যাবে না। দিনলিপি লিখতে গিয়ে এক্ষেত্রে তার বিপরীতটা করতে হবে, সেটা অর্থাৎ এখানে উত্তম পুরুষের ব্যবহার করতে হবে। আমরা দেখেছি যে প্রতিবেদনে লিখতে হয় ভাব বাজছে, অর্থাৎ সেখানে গিয়ে দেখা গেল, হ্যাঁ, তারপর মানুষের কাছে শোনা গেল, প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা গেল। তো এক্ষেত্রে দিনলিপি লিখতে গিয়ে আমাদের উত্তম পুরুষের ব্যবহার করতে হবে। আমরা এই ধরনের কথাগুলো এখানে লিখতে হবে, অর্থাৎ যিনি লিখছেন তার জবানিতেই কথাগুলো তুলে ধরতে হবে। ঠিক আছে, যেমন ধরো তুমি কলেজে প্রথম দিন গেছো, কীভাবে গেছো, অর্থাৎ প্রথম দিন যখন কলেজে ঢুকেছো তখন তোমার অনুভূতি, তারপর হচ্ছে তোমার বন্ধুদের সঙ্গে পরিচয় হয়েছে সেই অনুভূতি, এই বিভিন্ন ধরনের ঘটনাগুলো কিন্তু হচ্ছে লিখে রাখতে পারো। তো সেগুলো হচ্ছে অর্থাৎ উত্তম পুরুষে সেগুলো লিখে রাখতে হবে। ওকে, এরপরে দিনলিপির ভাষাটা হবে সহজ সরল এবং স্পষ্ট। দিনলিপির ভাষা হবে সহজ সরল ও স্পষ্ট, অর্থাৎ সহজ সরল এবং স্পষ্ট ভাষায় সেই দিনলিপিকে তুলে ধরতে হবে, সেই ঘটনাগুলোকে তুলে ধরতে হবে, যে ঘটনাগুলোকে আমি লিখে রাখার চেষ্টা করছি। তারপরে ঘটনা বর্ণনার ক্ষেত্রে ঘটনার সময়, স্থান, ঘটনা বর্ণনার ক্ষেত্রে সময় এবং স্থানের উল্লেখ করতে হবে, সময় ও স্থানের উল্লেখ করতে হবে। অর্থাৎ যে ঘটনাটা তুমি বর্ণনা করতেছো সেটা হচ্ছে কোন সময়ে কোন জায়গায়, অর্থাৎ সমুদ্র সৈকতে বেড়াতে গেছো, তো সেখানকার সময়টা কোন সময় গিয়েছো, তারপরে কোন স্থানে গিয়েছো সেই স্থানটা এবং সময়টা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপরে দিনলিপি লেখার আগে সেই নিজস্ব চিন্তাভাবনাকে গুছিয়ে নিতে হবে। দিনলিপি লেখার আগে নিজস্ব চিন্তাভাবনাকে গুছিয়ে নিতে হবে, যাতে লেখাটি অনেক পরিপাটি হয়, অনেক সুন্দর হয় এবং শৈল্পিক হয়ে ওঠে। অর্থাৎ আমি কোন ঘটনাটা কখন বর্ণনা করব, অর্থাৎ কোথায় কোথায় গিয়েছি, কেমন করে সেটা লিখবো, সেই ভাষাটাকে অবশ্যই আমরা সুন্দর করে গুছিয়ে নেব, সাজিয়ে নেব। আমার চিন্তা ভাবনাগুলোকে সুন্দর করে সাজিয়ে তারপর দিনলিপি লেখা শুরু করব। ওকে, তারপরে দিনলিপি লেখার ক্ষেত্রে ব্যক্তির মতামত, দৃষ্টিভঙ্গি, দিনলিপি লেখার ক্ষেত্রে ব্যক্তির মতামত এবং দৃষ্টিভঙ্গি ভাবেই তুলে ধরতে হবে। ওকে, তারপরে
দিনলিপিতে অসত্য বা অমূলক কোনো লেখা যাবে না, অসত্য বা অমূলক কোনো লেখা যাবে না। কোনো অসত্য বা অমূলক কোনো লেখা যাবে না। অর্থাৎ যেটা সত্য সেই সত্য বিষয়টাকেই দিনলিপিতে তুলে ধরতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রকাশ করতে হবে। ওকে। আর দিনলিপি সাধারণত রাতের বেলায় লিখলে ভালো হয়। সাধারণত রাতেই লিখতে হয়, অর্থাৎ সারাদিন আমার ঘটে যাওয়া ঘটনাগুলোকে গুছিয়ে নিয়ে রাতে আমি সেই দিনলিপিটা লিখতে পারি। দিনলিপি সাধারণত রাতেই লিখতে হয়। ওকে, এই হচ্ছে কিছু নিয়ম। তো আমরা একটা সংক্ষিপ্ত করে আজকে একটা দিনলিপি লিখব। সংক্ষিপ্ত করে ওকে, হ্যাঁ, দিনলিপি লেখার উদাহরণ অবশ্যই দেব। আমরা কিছুদিন আগেই, এই করোনার আগেই, কিন্তু করোনা শুরু হওয়ার আগেই আমরা সিলেটে গিয়েছিলাম। সেই নান্দনিক সৌন্দর্যের একটি জায়গা সিলেট থেকে ঘুরে এসেছি। তো আমরা আজকে সেই সিলেট ঘুরে আসার প্রেক্ষিতে একটি দিনলিপি লিখব। ঠিক আছে? তো তোমরা লেখার সময় এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবে। তারিখ বার, প্রথমে কি তারিখ বার সময় স্থান উল্লেখ করতে হবে, আর অবশ্যই উত্তম পুরুষে লিখতে হবে, আর ভাষার সহজ সরল স্পষ্ট হতে হবে। ঘটনা বর্ণনার ক্ষেত্রে সময় স্থানের উল্লেখ করতে হবে। দিনলিপি লেখাটাকে নিজস্ব চিন্তাভাবনা গুছিয়ে নিয়ে তারপর লিখতে হবে। ব্যক্তির মতামত এবং দৃষ্টিভঙ্গি খোলাখুলিভাবে প্রকাশ করতে হবে। আর কোনো অসত্য বা অমূলক কোনো লেখা যাবে না। দিনলিপি সাধারণত রাতেই লিখতে হবে। ওকে, লিখতে হয়। আচ্ছা, এগুলো হচ্ছে লেখার কিছু নিয়ম। আমরা একটা দিনলিপি সম্পর্কে আজকে দেখব। আচ্ছা, কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার ঘটনা বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো। যদি তোমাদের প্রশ্ন আসবে এভাবে যে কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার ঘটনা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। ওকে, তাহলে প্রশ্নটা এরকম আসতে পারে যে কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার ঘটনার বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো। তো কলেজ থেকে আমরা কিন্তু কিছুদিন আগেই গিয়েছিলাম, সিলেটে গিয়েছিলাম। তো আমরা সেই বিষয়টাকে আজকে দিনলিপিতে লেখার চেষ্টা করব। ওকে, তো আমি জানি যে তোমরা অনেকেই হয়তো বা লিখে রেখেছো, যারা সিলেট থেকে ঘুরে এসেছো অনেকে হয়তো লিখে রেখেছো এবং তোমরা অনেক সুন্দর করে লিখতেও পারো, আমি বিশ্বাস করি। তো আমরা সেটাকে আজকে লিখবো। তো প্রথমে আমরা কি লিখবো? প্রথমেই লিখবো তারিখ। এখন কত তারিখে গিয়েছিলাম আমরা সেই তারিখটা লিখবো না, মনে করো যে গতকালকে গিয়েছিলাম বা সেই তারিখটাও লিখতে পারি। ধরো আজকে আমি লিখছি, আজকে হচ্ছে 3 অক্টোবর 2020। এরপরে কি লিখতে হবে? বার লিখতে হবে। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। তারপরে সময় উল্লেখ করতে হবে। সময় যেহেতু ওখানে উল্লেখ করেছি যে দিনলিপি সাধারণত রাতেই লিখতে হয়। ওকে, তাহলে সময় ধরো রাত 11:30 বা 11টা। আচ্ছা, স্থান হচ্ছে নিজ বাসা লিখতে পারো। ওকে, তো হচ্ছে প্রথমে আমরা শুরু করবো এভাবে। আমাদের প্রথমে তারিখ, তারপরে বার, তারপরে সময়, তারপরে স্থান। এখন যদি আমি সিলেটে গিয়েই যদি আমি লিখি, অর্থাৎ ওখানে বসে যদি আমি লিখি, তাহলে আমরা সেখানে লিখবো। ধরো জাফলংয়ে বসে লিখেছিলাম রাতের বেলা, জাফলংয়ে সারাদিন ঘোরার পর রাতে লিখেছি, তখন আমি সেখানে জাফলং লিখে দেবো। কক্সবাজারে গিয়েছি, কক্সবাজারে ঘোরার পর রাতের বেলা আমি লিখেছি, তখন কক্সবাজার দেবো। তারপরে ঢাকায় বসে কোথাও লিখেছি, সেই স্থানটার নাম লিখবো। কোনো নদীর ধারে আমরা বেড়াতে গেছি, নদীর তীরে, তো সেখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে
তারপর ঘোরা শেষ করে রাতের বেলা আবার ওই সেই বিষয়টা নিয়ে লিখেছি। তো এই বিষয়গুলো হচ্ছে, যেহেতু এটি লিখছি আমি বাসায় ফেরার পর, শিক্ষা সফর থেকে ফিরে আসার পর আমি এটি লিখছি, এই জন্য এটা আমি লিখলাম নিজ বাসা। ওকে, আচ্ছা, এই হচ্ছে প্রথম আমাদের এভাবে শুরু করতে হবে। তারপর আমরা লিখব আমাদের লেখা, যেমন শীতের শিশির ভেজা দিনের জড়তা কাটিয়ে এসেছে বসন্ত। শীতের শিশির ভেজা, তোমরা শুরুটা হচ্ছে অনেক সুন্দর করে তোমাদের মতো করে লিখতে পারো। আচ্ছা, এই সময়ে আমরা আমাদের কলেজের শিক্ষকদের নেতৃত্বে বৃহত্তর সিলেট জেলায় 3 দিনের সফর শেষে ফিরে আসলাম। যেহেতু আমরা প্রশ্নে বলা আছে যে শিক্ষা সফর থেকে ফিরে আসার বা শিক্ষা সফরে যাওয়ার ঘটনা বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, জাফলং, মাধবকুণ্ড, তারপরে গেছিলাম লাউয়াছড়া উদ্যান, চা বাগান। ওকে, প্রভৃতি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে এলাম। তো এভাবে তোমরা শুরু করতে পারো। তারপরে তোমরা তোমাদের মতো করে, মানে তোমরা কোথায় কোথায় গিয়েছো, কি কি দেখেছো, প্রথম দিন কি দেখেছো, তারপরে পরের দিন কি, দ্বিতীয় দিনে কি দেখেছো, তৃতীয় দিনে কি দেখেছো, ধারাবাহিকভাবে ঘটনার বর্ণনাগুলো দিলেই কিন্তু হয়ে যাবে তোমাদের। আচ্ছা, মাইশা মিতু বলছো দিনলিপিতে তোমাদের 10 মার্কস থাকে। তোমাদের 10 মার্কস থাকে। ওকে, তাহলে আমি এখানে লিখেছি শীতের শিশির ভেজা দিনের জড়তা কাটিয়ে এসেছে বসন্ত। এই সময়ে আমরা আমাদের কলেজের শিক্ষকদের নেতৃত্বে বৃহত্তর সিলেট জেলায় 3 দিনের সফর শেষে ফিরে আসলাম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলং, মাধবকুণ্ড, লাউয়াছড়া উদ্যান, চা বাগান, এবং চা বাগান প্রভৃতি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলাম বা দেখে এলাম এই 3 দিনে। ওকে,
এভাবে শুরু করব। তারপরে আমরা, এটা হচ্ছে আমাদের ভূমিকা অংশ, ভূমিকাটা আমরা সুন্দর করে এভাবে দেব। তারপরে আমরা আমাদের ঘটনার বর্ণনা শুরু করে দেব। কলেজ ক্যাম্পাস থেকে, যেহেতু আমরা 3 দিন আগে গিয়েছি, কলেজ ক্যাম্পাস থেকে রাত 8টায়, এখন আমরা যেহেতু রাতে গিয়েছিলাম তাই আমি রাতে লিখছি। তোমরা দিনের বেলা যখন যাবে দিনের উল্লেখ করতে পারো, সমস্যা নেই। তোমরা তোমাদের মতো সময়টাকে উল্লেখ করতে পারবে। ওকে, আচ্ছা, কলেজ ক্যাম্পাস থেকে, আচ্ছা যেহেতু শনিবার, শুক্র, শনি, আচ্ছা বুধবার, কলেজ ক্যাম্পাস থেকে গত বুধবার রাত 8টায় নির্ধারিত বাসে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমরা কিন্তু এখন আমাদের ঘটনাটা বর্ণনা করছি, অর্থাৎ কোথায় কোথায় গিয়েছি, কখন কিভাবে আমরা যাওয়া শুরু করেছি, যাত্রা শুরু করেছি, এটা কিন্তু আমি শুরু করলাম। যে কলেজ ক্যাম্পাস থেকে গত বুধবার রাত 8টায় নির্ধারিত বাসে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ওকে, তোমাদের নিচে কি, আচ্ছা নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে সিলেটে প্রবেশের আগে উঁচু নিচু রাস্তার পাশের চা বাগান দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, ভোরবেলা আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে কিছু সময়ের জন্য বিরতি দেই। তারপরে সেখানেই ফজরের নামাজ আদায় করি, সেখানেই ফজরের নামাজ আদায় করি। ওকে, তারপরে কি করেছি? তারপর সেখান থেকে সোজা জাফলংয়ে ধরো আমরা যে হোটেলে নেমেছিলাম, ধরো শিকদার হোটেলে আমরা নেমেছিলাম, শিকদার হোটেলে নেমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জাফলংয়ের সৌন্দর্য
বেরিয়ে পড়ি। তারপরে কি কি করেছি, তারপর আমরা সেখান থেকে গিয়েছিলাম খাসিয়াপল্লী নামে একটি জায়গায়, খাসিয়াপল্লী। তারপরে সেখানে চা বাগান এবং একসময় আমরা হচ্ছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। তো এই সেই কথাটা বা সেই বিষয়টা আমরা উল্লেখ করতে পারি যে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। তারপরে সেখান থেকে ফিরে এসে দুপুরের খাবার খেয়ে আবার আমরা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে জাফলংয়ের পাশে যে পাহাড় আছে সেই পাহাড়ের দেখতে গিয়েছি। ঠিক আছে, আমাদের প্রথম দিন এভাবে আমরা শেষ করলাম। দ্বিতীয় দিন ধরো মাধবকুণ্ডে গেছি, তারপরে চা বাগান দেখতে গিয়েছি। এরকম বিভিন্ন ঘটনার বর্ণনা কিন্তু তোমরা করতে পারো তোমাদের মতো করে, অর্থাৎ যখন যেখানে গেছো সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করবে। ঠিক আছে, প্রথমে সুন্দর করে একটা আচ্ছা বলেছো মাইশা মিতু, এটা কোশ্চেনের কত নম্বরে থাকে তোমাদের? এটা প্রশ্নের 8 নম্বরে থাকে। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা প্রশ্নের 8 নম্বরে থাকে। দিনলিপি লিখন এবং অভিজ্ঞতা প্রশ্নের 8 নম্বরে থাকে। আজকে আমরা দিনলিপি করেছি, আগামীকাল ক্লাসে আমাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। তো তারপরে হচ্ছে ঘটনাটা এভাবে আমরা বর্ণনা করব, প্রত্যেকটি ঘটনা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা লিখতে পারি যে শ্রান্তিহীন জলপ্রপাত দেখে বিস্মিত হলাম। তারপর হচ্ছে সেই জলপ্রপাতের যে বিরামহীন শব্দ, পাখির ডাক, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো হচ্ছে আমাদেরকে মুগ্ধ করেছিল। এরকম আমরা হচ্ছে আমাদের মতো করে সুন্দর করে বর্ণনা করব। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বর্ণনা করবে। তারপরে কখনো মনে হয়েছিল যে এই যে সৌন্দর্য, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে নির্জন জায়গা, সেই নির্জন জায়গা ছেড়ে কেন সেই শহরে জীবনে ফিরে যাব, সেই ব্যস্ত কোলাহলপূর্ণ শহরে কেন ফিরে যাব, বা আসতে মন চাচ্ছিল না, তারপরও আমাদেরকে আসতে হলো। ঠিক আছে, যে প্রকৃতির নিয়মে আমাদেরকে অবশ্যই আসতেই হলো। আচ্ছা, তারপর হচ্ছে লিখবো আজ সন্ধ্যায় ফিরেছি। শেষের দিকে তোমরা ঘটনাটা বর্ণনা করে শেষের দিকে লিখবে যে আজকে সন্ধ্যায় ফিরেছি। আচ্ছা, শেষে লিখতে পারো আজ সন্ধ্যায়। তোমরা তোমাদের মতো করে ঘটনাগুলো সুন্দর করে বর্ণনা করে শেষের দিকে এভাবে লিখতে পারো আজ সন্ধ্যায় ফিরেছি, কিন্তু সিলেটের মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক সৌন্দর্যের কথা বারবার মনে পড়ছে। ঠিক আছে, এটা লিখতে পারো। শেষে লিখতে পারো আচ্ছা ক্লান্ত শরীর, এখান থেকে শেষ করতে পারো, অথবা শেষে লিখতে পারো যে ক্লান্ত শরীর ঘুমে আগামীকাল সকালে কলেজে যেতে হবে। এখান থেকে লিখতে পারো বা এখান থেকে শেষ করতে পারো যে আজ সন্ধ্যায় ফিরেছি, কিন্তু সিলেটের মনোমুগ্ধকর সেই প্রাকৃতিক সৌন্দর্যের কথা বারবার মনে পড়ছে। এখান থেকে শেষ করতে পারো, শেষে এটুকু দিতে পারো। ঠিক আছে, এরকম এটা হলো আমরা দেখেছি যে একটা শিক্ষা সফরে গিয়েছিলাম, সেই শিক্ষা সফরের কথা আমরা এভাবে সেখানকার যে অভিজ্ঞতা সেটা আমরা দিনলিপি হিসেবে লিখতে পারি। ঠিক আছে, আবার কলেজের প্রথম দিনের কথা বর্ণনা করে হচ্ছে দিনলিপি লিখতে বলা হয়। ঠিক আছে, তারপর আসতে পারে যে কোনো
ঐতিহাসিক স্থান ভ্রমণে গিয়েছিল। সেই ঐতিহাসিক স্থান ভ্রমণের পর তারপর সেটার উপরে একটা দিনলিপি লিখতে বলা হতে পারে, ঠিক আছে। তারপরে এর আগে যে বললাম যে হতে পারে রাস্তায় কোনো ঘটনা ঘটে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার উপরেও দিনলিপি লিখতে পারে। বইমেলায় গিয়েছো, সেটার উপরেও দিনলিপি লেখা যেতে পারে। অর্থাৎ তোমরা যেখানে যেখানে গিয়েছো, কীভাবে গিয়েছো, সেখানে কি ঘটেছে, এরকম ঘটনাগুলো লিখে দিলে কিন্তু হচ্ছে দিনলিপি হয়ে যাবে। শেষে কিছু লিখতে হবে না। তাহলে প্রথমে আমাদের কী লিখতে হবে? প্রথমে তারিখ, বার, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে স্থান লিখে তারপরে কিন্তু আমরা একটা সুন্দর ভূমিকা দেব। ভূমিকা দিয়ে তারপরে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করব, শেষের দিকে একটা ফিনিশিং দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে দিনলিপি তোমাদের লিখতে হবে। তো আশা করছি তোমরা দিনলিপি লিখতে পারবে। আর তোমরা অনেকেই ডায়েরি লিখে থাকো। আর ডায়েরি লিখলে কিন্তু হচ্ছে তোমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আরও বৃদ্ধি পাবে, তোমাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। তোমাদের সৃজনী ক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, তোমাদের শিল্পশৈলীর বিকাশ ঘটবে। এই জন্য তোমরা প্রতিদিন দিনলিপি লেখার চেষ্টা করবে। আরমান হোসেন, আচ্ছা, আরমান হোসেন বলেছে ঝর্ণা দেখো নাই, কিন্তু না, আমরা ঝর্ণা দেখি নাই, কারণ সেই সময় পানি ছিল না, এই কারণে আমরা ঝর্ণা দেখতে পারি নাই। না হলে কিন্তু আমরা অনেকগুলো ঝর্ণা দেখতে পেতাম, ঠিক আছে। তখন কিন্তু পানি ছিল না। পানি থাকলে সত্যি আমরা ঝর্ণা দেখতে পেতাম। আমরা ঝর্ণা দেখেছি, কিন্তু সেখানে পানি ছিল না। তুমি এটা বলতে পারো যে ঝর্ণা দেখেছি, পানি ছিল না, ঠিক আছে। তো তোমরা এইভাবে ঘটনাগুলো বর্ণনা করতে পারো। তো আশা করছি তোমরা দিনলিপি লিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা অভিজ্ঞতা কীভাবে লিখতে হয়, সেই অভিজ্ঞতা লেখার নিয়ম আমরা দেখব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।